সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেই আলোচনাটাই হচ্ছে জমি ক্রয় করার পূর্বে যে সকল নির্দেশনা আপনাদের বিশেষ করে দরকার সেই জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। সেটাই হচ্ছে যে জমি কেনার পূর্বে আপনি নিজের অর্জিত টাকা দিয়ে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের উপার্জিত পয়সা দিয়ে আপনি যে জমি ক্রয় করবেন সেই জমিটা ক্রয় করার পূর্বে যে টাকা দিয়েই আপনি জমি কেনেন না কেন, সেটা গ্রামেই হোক শহরেই হোক অথবা বাণিজ্যিক এলাকায় হোক, আপনি জমি ক্রয় করবেন। কিন্তু ক্রয় করার পূর্বে আবার কথাটা বলছে, ক্রয় করার পূর্বে আপনি কোনোদিনই ঠকবেন না। সেই সমস্ত কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতেছি। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনারা কোনোদিনই ঠকবেন না। কেননা এই জমি ক্রয় করার ব্যাপারে অনেকে অনেক কিছুই জানেন না। সরকারকে আপনারা জমি ক্রয় করার সময় বলে আমি একটা জমি ক্রয় করব, সেটা 1 বিঘাই হোক 3 বিঘাই হোক আর 10 হোক। হয়তো দেখা যাচ্ছে আপনার একটা বাণিজ্যিক এলাকায় অথবা রোডের ধারে 1% জমি 5 লক্ষ টাকা করে শতক কিনতেছেন, অথবা 10 লক্ষ টাকা শতক কিনতেছেন। 5 শতক জমি কিনলেন, পাশা 25 লক্ষ টাকা, দলিল করতে যাচ্ছে আপনার 4-5 লক্ষ টাকা। তো 25-30 লক্ষ টাকা যে আপনি জমি কিনবেন, তা আপনি সেই জিনিসগুলো দেখে শুনে কিনবেন না? অবশ্যই দেখে শুনে কেনা প্রয়োজন, আমি মনে করি আবশ্যক। সেটাই হচ্ছে আপনি জমি যখনই কিনবেন আপনি মাথায় রাখবেন, আপনি সরকারের কাছে যে ডেটাটা লিখবে, এখন তো সব কম্পিউটারে হয়, আপনার দাগ নম্বর, খতিয়ান নম্বর, প্লট নম্বর, মৌজা, জেল নাম্বার, তার কত খাজনা, কী সমাচার, এটা আপনারা সবই দেখতে পারবেন। আর আপনি যদি পড়াশোনা না জেনে থাকেন তাহলে ওনাদেরকে আপনি বলবেন, উনি পড়বে, আপনি শুনবেন। নাহলে আপনার যারা শুভাকাঙ্ক্ষী লোক থাকে, যারা বিশ্বস্ত লোক আছে, শিক্ষিত লোক আছে, এমনও লোক আছে কিছুই জানে না, যারা আমি অন্ধ, চোখ থাকিতে অন্ধ বলে এগুলো কথা। কিন্তু চোখ থাকিতে যাদের অন্ধ তারা কিন্তু ঠকার সম্ভাবনাই বেশি থেকে যায়। সেটাই হচ্ছে কি, আপনি জমি যখন ক্রয় করবেন সেই জমিটা ক্রয় করার পূর্বে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা আপনাকে ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে কি, আপনি প্রথম অবস্থায় দেখবেন সিএস খতিয়ানটা পূর্ববর্তী যখন জমিটার উৎপত্তি হয়েছে 40 বলতে সিএস, হ্যাঁ, এই সিএসটা আপনাকে আগে লক্ষ্য করতে হবে সিএসটা কার ছিল, তারপরে এসএ খতিয়ান কার নামে ছিল এবং আরএস খতিয়ান কার নামে ছিল। এবং বর্তমান বাংলাদেশে বিআরএস খতিয়ান যেটা জরিপ হয়েছে, এই যে রিসেন্টলি যেটা জরিপ হলো, সেটাও তো প্রায় 30-35 বছর পূর্বের কথা। এই জিনিসগুলো যদি আপনি মাথায় রেখে দাগ নম্বর, প্লট নম্বর, নতুন নাম্বার, সাবেক দাগ নম্বর, ম্যাপ দেখি প্রয়োজন বোধে আপনি জমিটা অবশ্যই একবারের জায়গায় 3বার যাচাই করে 4বার যাচাই করে আপনি জমিটা ক্রয় করবেন, তাহলে জমিটা কিন্তু অবশ্যই আপনি কোনো অবস্থাতেই ঠকবেন না। অনেকেই জানেন না, দলিল সরকারে বলছি কাগজ দিতে হয়ে গেছে, এখন সরকার কী লিখলো কি না লিখলো, সিএস তুললো কি না, আপনি তার কাছে জমিটা নিচ্ছেন, তার কি সিএস মূল্যের জমি নাকি এসএ খতিয়ান মূল্যের জমি, না তার আরএস খতিয়ান মূল্যের জমি, না বর্তমান খালি শুধু বিএস খতিয়ান মূল্য হয়েছে। এখন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিআরএস খতিয়ানটা, যেটা বাংলাদেশে বিআরএস খতিয়ানটা নতুন যেটা সার্ভে হয়েছে, সেটার উপরেই কিন্তু জমি জমা বেচা বিক্রি হচ্ছে। সেটা যদি তার নামে না থাকে তাহলে কিন্তু জমিটা আপনি কোনোদিনই ক্রয় করতে পারবেন না। আর তার নামে থাকলে আপনি কিন্তু তার কাছ থেকে শুধু ওটা দেখিয়েও কিনে নিতে পারবেন। কিন্তু তার পূর্বে আপনাকে দেখতে হবে যে আপনার নতুন যে খতিয়ানটা হলো, এই খতিয়ানটা তার উৎপত্তিটা কোত্থেকে হলো, সে কীভাবে তার বিআরএস খতিয়ান তার নামে হলে আর আপনি জমি কিনবেন, সেটা যে আপনি জমি হোক না কেন, না, কখনোই না। আপনি দেখবেন যে আরএস কার নামে আছে, আপনি আরএস কার নামে আছে এটা অবশ্যই দেখবেন। পূর্বের খতিয়ানগুলো ধারাবাহিকতা আপনার ঠিক থাকতে হবে। যদি ধারাবাহিকতা অনুযায়ী দেখা যায় সিএস খতিয়ান মুজিবুর রহমানের ছিল, মুজিবুর রহমান বেচছে করিম মিয়ার কাছে, করিম মিয়া বিক্রি করছে আরএস খতিয়ান অনুযায়ী মনে করেন যে রহিমউদ্দির কাছে, রহিমউদ্দির কাছ থেকে আপনি নিজে নিচ্ছেন, আপনার নাম মনে করেন XY যে নামেই হোক না কেন, আপনার নাম হয়তো হায়দার আলী অথবা মাহফুজুর রহমান, আপনি জমি কিনলেন, অথবা আপনার নাম দেখা যাচ্ছে যে সে মৌলিসুর রহমান, তা আপনি জমিটা আপনার নামে ক্রয় করবেন, তাকে গৃহীতাকে আপনাকে দেখতে হবে। এবং ধারাবাহিকতা যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো থাকে তাহলে আপনি বুঝবেন জমিটা কোনো অবস্থাতে আপনি ঠকবেন না। কেননা আপনার যাতে পয়সা দিয়ে জমি ক্রয় করার পর আপনি যাতে না ঠকেন, এই নির্দেশাবলী আপনাদের উপরে আমরা দিচ্ছি। এটা আপনারা অবশ্যই এই জিনিসটাকে মেনে চলবেন, তাহলে পরে আপনারা কোনোদিনই জমি ক্রয় করতে ঠকবেন না। আর আপনি যখন জমি বিক্রয়ও করবেন, বিক্রয় করার সময়ও কিন্তু আপনি দেখবেন যে আপনার 10 বিঘা জমি কিনছেন, কোন জমি সে দলিলের মধ্যে উঠাই নিল। আমার যেটা জমি আমি বিক্রি করতেছি 10 শতক 1 বিঘা, সেটাই নিল না, তার সঙ্গে আরও 2 শতক বেশি করে নিল বা 5 শতক বেশি করে নিল। এটা আপনাকে দলিলটা অবশ্যই পড়িয়ে ভালোভাবে বুঝি শুনিয়ে আপনি রেজিস্ট্রি অফিসে সাবমিট করবেন। আর আপনিও যে জমিটা কিনবেন সেই জমিটা অবশ্যই
ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি কোন দখলে নিচ্ছেন, কত শতাংশ জমি, খাজনা কত, জেল নাম্বার কত, মৌজা নাম্বার কত, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। এবং যে দাতা দিচ্ছে, দাতা গৃহীতা, আপনি হচ্ছে দাতা, যে দিচ্ছে সে দাতা, আর যে ক্রয় করতেছে গৃহীতা। গৃহীতা বলতে যে কেনে তাকে বলা হয় গৃহীতা, আর যে বিক্রি করে তাকে বলা হয় দাতা। অর্থাৎ দাতা কাছ থেকে আপনি জমিটা নিচ্ছেন, আপনাকে দিচ্ছে, আপনি ক্রয় নিতে নিচ্ছেন, তাই বলে তো দান করতেছেন, আপনার ক্রয় সূত্রে নিচ্ছেন। যার জন্য আপনার মাথা অবশ্যই রাখবেন ভাই। এটা অনেকেই জানে না, অনেক লোক ঠকে গেছে জীবনে, বহু ঠকা ঠকছে। এখন আর সেই ঠকার দিন নেই, এখন অনেক সিস্টেম বের হয়ে গেছে। প্রয়োজন পড়ে আপনার অভিজ্ঞ উকিলের দ্বারা বা আমাদের কাছে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জমি ক্রয় করার সময় এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা ফোন দিয়ে জমি ক্রয় করার সময় আমার কাছ থেকে আরও উপদেশ চাবেন, আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে উপদেশ দিতে পারবো। এবং আমাদের প্রয়োজন বোধে আপনি মেসেজ পাঠাবেন, প্রয়োজন বোধে আমাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তখন আমরা সুন্দর সহজভাবে আপনাদের মাথায় যাতে ঢোকে। এবং ক্রয় করার সময় আপনি জমিটা ক্রয় করার সময় নির্দ্বিধায় এত লক্ষ টাকা দিয়ে জমিটা কিনতেছেন, আপনার জন্য ক্রয়টা সঠিক হয় ভাই। ক্রয়টা যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু আপনি আজীবন ঠকে যাবেন, তখন আপনি আর পস্তেও পাবেন না। যে লোকে আপনাকে জমি দলিল করে দিল সেই লোক কিন্তু আর পরবর্তীতে যদি আপনি ডাকেন, হাজারবার ডাকলেও কিন্তু আপনার কাছে আর আসতে চাবে না, তখন আর একটা সে কায়দা করি বসবে। অথবা সেই কায়দাটা যেন করতে না পারে, আপনার উপার্জিত টাকা দিয়ে, আপনার কষ্টের পয়সা দিয়ে, আপনার মাথার ঘাম পায়ে ফেলিয়ে অর্জন করিয়ে আপনি একটা জমি কিনবেন, সেটা কেন আপনি হেলায় হ্যাসকারিতে আপনি জমিটা কিনবেন? হেলায় হারাবেন না, এই জমিটা দেখা যাবে। কিন্তু যে আপনি হেলায় হারাবেন, আপনি বিপদে পড়বেন, আমাদের কিছু হবে না। যার জন্যে আপনারা জমিটা ক্রয় করার সময় আজকের দিনে যে আলোচনাটা করলাম, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন, প্রয়োজন বোধে আপনার আমাদের মেসেজ পাঠাবেন এবং আমাদের সঙ্গে সরাসরিও আপনি কথা বলতে পারেন, এটা সময় সাপেক্ষে। তাহলে পরে আপনি আর জীবনে কোনো দিন জমি ক্রয় করার সময় যখন আপনি ক্রয় করবেন এবং ওই জমিটা ক্রয় করার পর যখন রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলটা যখন সাবমিট করবেন, সাবমিট করার আগে আপনি একটা ফটোকপি অবশ্যই মাস্ট রাখবেন আপনার কাছে। তারপরে আপনার যখন 2 মাস 3 মাস 6 মাস বা 1 বছর পর দলিলটা যখন আপনি পেয়ে যাবেন জাবেদাটা, অর্থাৎ সার্টিফিকেট কপি পেয়ে যাবেন, তখন আপনার ওই কপির সাথে এই কপি আবার মিলিয়ে দেখবেন যে আমি জমিটা ক্রয় করলাম, আমার দাগ করছেন বলুন ঠিক আছে কি না। প্রয়োজন বলতে আপনার যদি নিজে লেখাপড়া না জানেন, আপনি নিজে না জানেন তো কোনো কথাই নেই, দরকার হলে আপনার প্রয়োজন আপনার ছেলেকে দিয়ে দেখাবেন। প্রয়োজন বলতে আপনার বউ যদি শিক্ষিত থাকে সে, আর আপনি যদি নিজেই শিক্ষিত হন তাতে কারোই প্রয়োজন হয় না, আপনি নিজেই বুঝবেন। তাই আমি এটার উপরে আপনাদেরকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারবো। তাই জমি কেনার ক্রয় করার পূর্বে তার সাবেক দাগ, নতুন দাগ, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান আপনারা অবশ্যই দেখে জমিটা ক্রয় করবেন। জমিটা আদৌ তার দখলে আছে কিনা, জমিটা তার কিনা, তার পূর্বে কোনো বেচা বিক্রি হয়েছে কিনা, এগুলো আপনি প্রয়োজন মধ্যে আপনার উকিল নোটিশও করবেন। আজকাল পেপারিংও করতে হয় ভাই, কেননা আপনার জমি ক্রয় যখন করবেন, আপনার বিক্রি করা দেওয়ার আগে 2 বছর আগে দেখবেন দলিলটা অন্যত্তরে বিক্রি করে দিয়েছে, আপনি নিজেও জানেন। দরকার হলে আপনি এটা সার্চিং দিয়ে দেখবেন। তাই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া, হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, যোগাযোগ করতে ভুলবেন না, মেসেজ পাঠাবেন, আমরা তার উত্তর দিতে পারবো, সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের দিনে এইখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি